পরিস্থিতি আসলে খুব খারাপ ছিল। আমরা জানি তখন একটা পর্যায়ে আমদানি রেস্ট্রিক্ট করতে হলো। বিনিয়োগ কমে যাচ্ছিল। বাংলাদেশ ব্যাংক নিজেই বাজার থেকে ডলার কিনছে যেন ডলারের দামটা অনেক কমে না যায়। একদিকে একটু ব্যালেন্স করতে গেলে অন্যদিকে সমস্যাটা হয়ে যায়। প্রচুর শিক্ষিত বেকার আছে বাংলাদেশে। নতুন করে অনেক মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি এখন $450 বিলিয়ন উপরে চলে গেছে। গত কয়েক বছর বাংলাদেশের অর্থনীতিতে বেশ বড় কিছু ঘটনা ঘটে গেছে। একটা করোনার অভিঘাত ছিল, আবার গণ-অভ্যুত্থানের মতো ঘটনা গত বছর ঘটে গিয়েছে। তো এই এক বছরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানা আলোচনা, নানা কথা হয়েছে এবং অর্থনীতির যে পরিস্থিতিতে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে বলা হচ্ছে যে আমরা উত্তরণ করতে পেরেছি। আসলে কি মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির এখন কি অবস্থা? আপনার দৃষ্টিতে আপনি কেমন দেখছেন অর্থনীতিকে? আসলে গত বছর অগাস্টে শেখ হাসিনার সরকারের যখন পতন হলো, একটা জিনিস তখন বলা হচ্ছিল যে যদি গণ আন্দোলনের সরকারের পতন নাও হতো, অর্থনীতির যে অবস্থা ছিল তাতে করে পরিস্থিতি এমন দিকে যাচ্ছিল যে সরকারের তখনকার সরকারের জন্য আসলে সেটা চালানো খুব কঠিন হতো এবং একটা পর্যায়ে এক ধরনের একটা অসন্তোষ দেখা দিত এবং তাতে করে সরকারের পতন হওয়াটা অসম্ভব কোনো কিছু ছিল না। সেটা আলোচনার মধ্যে ছিল। কি হতো সেটা বলা তো কঠিন, সবসময় কঠিন। কিন্তু অর্থনীতির অবস্থা আসলে তার আগে থেকেই খারাপ ছিল, আমরা এটা সবাই জানি। আপনিও জানেন যে তখন ডলারের দাম নিয়ে প্রচণ্ড রকম মানুষের মধ্যে একটা আশঙ্কা ছিল, কি হবে কি না হবে। রিজার্ভ পড়ে যাচ্ছিল, রিজার্ভের পরিমাণ কমতে কমতে এটা প্রকৃত রিজার্ভ বোধহয় খুব সম্ভবত $16 বিলিয়ন যেটা ব্যবহার করা যেত আর কি। ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ প্রায় $15 বিলিয়ন নিচে নেমে ওই পর্যায়ে চলে এসেছিল। সো পরিস্থিতি আসলে খুব খারাপ ছিল। আমরা জানি তখন একটা পর্যায়ে আমদানি রেস্ট্রিক্ট করতে হলো, এটাকে নিয়ন্ত্রণ করতে হলো। সো সব মিলিয়ে আসলে পরিস্থিতি ভালো ছিল না, সেটা আমরা জানি। বিনিয়োগ কমে যাচ্ছিল, কর্মসংস্থানের সমস্যা ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিল হলো মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি 9-এর উপরে দীর্ঘ সময় ধরে তখন ছিল। এরপরে পরিস্থিতি যে আসলে খুব একটা এখন পর্যন্ত অর্থনীতির ভালো হয়েছে সেটা খুব বলা যাবে না। তবে যেটা বলা যায় যে খারাপ অবস্থাটা হয়তো সামাল দেয়া গেছে, সেই ব্যাপারটাকে আসলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত। যদি আমি আপনাকে জাস্ট একটা পয়েন্ট বলি, যে সরকার থেকে বারবার বলা হচ্ছিল যে অর্থনীতি খাদের কিনারে চলে এসছে এবং প্রায় পড়ে যাওয়ার মতো পরিস্থিতিই ছিল বা খাদে পড়ে গিয়েছে, কোনো উপদেষ্টা বলেছিলেন। তো সেখান থেকে টেনে উঠানো হয়েছিল। পরিস্থিতি কি আসলে ওরকমই ছিল? খারাপ পর্যায়ে ছিল বলেই আসলে তেমন একটা অসন্তোষের আশঙ্কা করা হচ্ছিল। তাহলে ওই যে সাবেক প্রধানমন্ত্রী কি এজন্যই কি বলেছিলেন যে দেশে একটা দুর্ভিক্ষ হতে পারে বা একটা দুর্ভিক্ষ করার ষড়যন্ত্র চলছে? এরকম ষড়যন্ত্র তত্ত্বের ব্যাপারটা তো আসলে একটা আলাদা ব্যাপার, আর দুর্ভিক্ষ হবে কি হবে না সেটা তো আসলে অন্য ব্যাপারে ছিল। দুর্ভিক্ষ তো শুধুমাত্র খাদ্যের উৎপাদন কম হলেই যে দুর্ভিক্ষ হয় ব্যাপারটা তো তা না। আমরা জানি যদি দেশের মানে অর্থনীতির অন্য সমস্যাগুলো থাকে তখনই আসলে দুর্ভিক্ষ হওয়ার একটা আশঙ্কা থাকে। তার ভিতরে একটা হলো বাংলাদেশ তো আসলে খাদ্য আমদানিকারক একটা দেশ। যদি রিজার্ভ না থাকে তাহলে আমদানি করার ক্ষেত্রে আসলে সমস্যাটা এটা থাকতোই, কোনো সন্দেহ নাই। কিন্তু পরিস্থিতি আসলে যেমন ছিল, যেমন আমি এই যে মূল্যস্ফীতির কথা বলছিলাম, মানে একটা পর্যায়ে মূল্যস্ফীতি এতটাই খারাপ ছিল। বিশেষ করে যদি আমি খাদ্য মূল্যস্ফীতির কথা বলি, 2024 সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.10%। মানে এইটা যদি আমরা অর্থনীতির মাপকাঠিতে দেখি, তার মানে এটা অসম্ভব বেশি। এখন ধরেন এখানে আরেকটা বিষয়ে বোধহয় আমাদের একটু মানে বিবেচনায় নিতে হবে, যে বারবার বলা হচ্ছিল যে সরকার যে পরিসংখ্যান ব্যুরো যে মূল্যস্ফীতির তথ্য দিচ্ছিল প্রতি মাসে, এটা আসলে সঠিক প্রতিফলন ছিল না। সেই বিতর্কে যদি আমি নাও যাই, সেই বিতর্কে না গেলেও 14.10 উপরে এটা অসম্ভব বেশি। তার মানে হলো তার এক বছর আগে আপনি যে 100 টাকায় যে খাবার কিনতেন সেটা আপনাকে কিনতে, মানে গত বছর জুলাই মাসে আপনাকে 114 টাকা আপনাকে ব্যয় করতে হয়েছে। চলতি বছরে মানে 2025 সালের জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি অলমোস্ট অর্ধেক হয়ে গেছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে আসলে পরিস্থিতি ভালো হয়েছে। মানে
মানুষ খাদ্য কেনার জন্য যে পরিমাণ অর্থ খরচ করতো এখন তার চেয়ে কম খরচ করতে হচ্ছে, মানে 1 বছর আগের তুলনায়। কিন্তু যদিও আবার এই গত মাসে অগাস্টে আবার খাদ্য মূল্যস্ফীতি সামান্য খানিকটা বেড়েছে। জি। সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রেও তাই। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আসলে মূল্যস্ফীতি এটা ডাবল ডিজিট অথবা তার কাছাকাছি পর্যায়ে জি। ছিল, এবং সেটা এখন সম্প্রতি এটা কমেছে বলে সরকারিভাবে এটা বলা হচ্ছে। গত বোধহয় অগাস্টে এটা ছিল 8.29%। পরিস্থিতি সেদিক থেকে যদি বলা যায় যে খানিকটা ভালো হয়েছে, কিন্তু পরিস্থিতি কি আসলে বলা যাবে খুব ভালো হয়েছে? এখনো মূল্যস্ফীতি 8-এর উপরে। সেটাই আপনার কাছে আমার জানতে চাও যে আপনিও বাজার করেন, আমিও বাজারে যাই সকালে ঘুম থেকে উঠে পরিবারের জন্য। তো কি মনে হয় যে বাজারে গিয়ে মূল্যস্ফীতি বা না, জিনিসপত্রের দাম মূল্যস্ফীতির কি হিসেব দিয়ে কমেছে? আসলে অনেক কিছুই বোঝা যায় না। এটা আসলে একটা হিসেব, কিন্তু আপনি যখন বাজারে যান আম, এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন অর্থনৈতিক অবস্থার মধ্যে আছেন। বাংলাদেশের একটা বড় অংশ আছে, মানুষদের একটা বড় অংশ যাদের আয়ের একটা মানে বলা যেতে পারে সিংহভাগ চলে যায় শুধুমাত্র খাবার কেনার জন্য। জি। তার জন্য সামান্য যদি মূল্য বৃদ্ধি ঘটে, পণ্যের মূল্য বৃদ্ধি ঘটে, এটাও আসলে অনেক অনেক বিষয়। যার ইনকাম অনেক বেশি তার জন্যে খাবারের দাম বা অন্য পণ্যের দাম বাড়লেও খুব একটা কোনো সমস্যা হয় না। এখন আমি যদি একটু কম্পেয়ার করি যে আসলে বাংলাদেশের এই অবস্থাটা কি আসলে, যদিও সরকারের পক্ষ থেকে এক ধরনের একটা বলা হচ্ছে যে পরিস্থিতি ভালো হয়েছে, কিন্তু আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের আশেপাশের দেশগুলোর সাথে, যেমন পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, হ্যাঁ, অথবা ভারত, জি। প্রায় সমস্ত দেশেই আসলে মূল্যস্ফীতি এখন বেশ কম। আমি যদি ভারত এবং শ্রীলঙ্কা দেখি সেখানে মূল্যস্ফীতি 2%-এর নিচে। পাকিস্তানে একটু বেশি, কিন্তু এটা প্রায় 4%-এর মতো। সো পরিস্থিতি আসলে কিন্তু অন্য দেশে অনেক দ্রুত মানে ভালো হয়েছে, বাংলাদেশে এটা আসলে এত দ্রুত ভালো হচ্ছে না। সেখানে যদি বলেন তাহলে শ্রীলঙ্কার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, যে একসময় বলা হচ্ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে একটা নিউজ, এটা কিন্তু খুব ফলাও করে আলোচনা ছিল, প্রচণ্ড রকম আলোচনা। তো সেরকম যদি নাই বা হোক, বাট বাংলাদেশ একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, শ্রীলঙ্কাও অলমোস্ট তাই হয়েছিল। তো শ্রীলঙ্কা যেভাবে রিকভার করলো, যেখানে আপনি মূল্যস্ফীতির ডাটাই যদি আমরা হিসেব করি, সেখানে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে শ্রীলঙ্কা থেকে, মানে অসম্ভব রকম পিছিয়ে মূল্যস্ফীতি সেটা কমানোর বলতে ক্ষেত্রে। পারেন। আবার অন্যদিকে আপনি এটা মুদ্রার একটা অন্য পিঠও আছে, যে আমি যেটা বলছিলাম যে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি এখন আসলে এটা 1%-এরও নিচে। হ্যাঁ। এখন শ্রীলঙ্কায় কিন্তু মূল্যস্ফীতি একটা সময় 70% উঠেছিল। জি। তো 70%টা কিন্তু বেসটা রয়ে গেছে। সো আপনি যদি ধরেন ওই 70 যে যতটুকু বেড়েছিল যতখানি ওখান উঠেছিল থেকে এখন সেখান আর থেকে, অত বেশি হ্যাঁ। বাড়ছে না, So, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে হলো যে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি এখনই, মানে আমি যদি বাংলাদেশের সাথে তুলনা করি একটা পুরনো সময়ের সাথে, সো শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি অনেক বা মূল্য, বিভিন্ন পণ্যের মূল্য অনেকটা বেড়ে গেছে। কিন্তু সেটা ধরেন এক ধরনের একটা আর্গুমেন্ট। ব্যাপারটা হলো যে তারা আসলে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা হলো মূল বিষয়। বাংলাদেশ এখনও সেক্ষেত্রে সফল হয়নি। এখন এই সফল না হওয়ার পিছনে হয়তো অনেক কিছু কারণ আছে। বাংলাদেশ আমদানি করতে হয়, বিশেষ করে খাদ্যপণ্য প্রচুর আমদানি করতে হয়, সেটা একটা বিষয় আছে। এবং ওই খাদ্যপণ্য আমদানি করার সময় ডলারের দাম একটা আসলে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে আমরা জানি এখানে বাংলাদেশে ডলারের দাম এখন 120 টাকার উপরে, এখন এটা এখনও আছে। এটা একটা সময় আমরা যদি 2021 সালের কথা যদি আমরা চিন্তা করি, এটা আসলে 90 টাকার নিচে ছিল। মানে গত 2-2.5 বছরে, 3 বছরে এটা হয়তো বেশ খানিকটা বেড়ে গেছে। মানে বলা যেতে পারে প্রায় 40%-এর মতো ডলারের দাম বেড়ে গেছে। এখন এই যে আমরা যেহেতু খাদ্যপণ্য আমদানি করতে হয় আমাদের, বা অথবা আরও অনেক পণ্য আছে আমাদের আমদানি করতে হয়, সেগুলোর এই ডলারের দাম বৃদ্ধির কারণে কিন্তু তার একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু এই মুহূর্তে ডলার তো আমাদেরকে একটু স্বস্তি দিচ্ছে। আমরা যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংক নিজেই বাজার থেকে ডলার কিনছে যেন ডলারের দামটা অনেক কমে না যায়। আমরা দেখছি যে 122 টাকার নিচে এখন ডলারের দাম, মানে গড়ে যে দামটা সেই দামটা আছে আন্তঃব্যাংক লেনদেনের যে ডলারের যে প্রাইসটা সেটা। তাহলে এটা কি আমাদের জন্য স্বস্তিদায়ক নয়? বা এইটা আগে যে 85 টাকা থেকে ডলার যে 120 টাকা 21 টাকায় আসলো, এখানে যে দ্রুত যে অবমূল্যায়নটা হয়েছে, টাকার মানটা ডলারের বিপরীতে কমেছে, তো এখন সরকার যেই পলিসি গ্রহণ করছে সেই পলিসিটা কি ঠিক আছে? বা এই ডলারের দাম স্থিতিশীলতাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ডলারের দামটা আসলে কম থাকলেও ভালো, আবার কম থাকলেও আবার কোনো ক্ষেত্রে খারাপ আর কি। সো এটা একটা দুধারী তলোয়ারের মতো একটা ব্যাপার হয় আর কি
ডলারের দামটা নিয়ে। একটা হলো যে আপনি যখন ডলারের দাম যখন কম থাকে, আমদানির জন্য সেটা খুব ভালো। খুব ভালো, রাইট। হ্যাঁ, আপনি কম মানে কম টাকা আমি খরচ করেই আপনি করব, হ্যাঁ, আমদানি, বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে। সেটা আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা আসলে সুবিধা হয়। কিন্তু আবার অন্যদিকে সমস্যা হলো রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে। রাইট। সো এখন কেন বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে? এর কারণ হলো যে ডলারের দামটা আসলে এর চেয়ে কম, মানে এর চেয়ে নিচে নামতে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক বা কর্তৃপক্ষরা। সো সেই কারণে তারা ডলারের দামটা ধরে রাখছে। কিন্তু ডলারের দাম যদি আরও কমতো, আমদানির জন্য হয়তো এটা ভালো হতো, মূল্যস্ফীতিও কমতো। কিন্তু আবার এক্সপোর্ট এবং রেমিটেন্সের জন্যে এখন ওই ডলারের দামটা আসলে আর কম এটা রাখা সম্ভব না। এখন এইটা হলো একটা সমস্যা, ডলারের দাম যেখানে আছে মোটামুটি কাছাকাছি পর্যায়ে রাখতে চায়। কিন্তু এটার ফলে আরেকটা কী হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, বাজার থেকে কিনছে। সো এই বাজারে আবার ডলারের বিপরীতে টাকা দিতে হচ্ছে বাংলাদেশ রাইট, ব্যাংককে। রাইট। এবং বাংলাদেশ এবং ব্যাংক আপনাকে যখন just আবার আমি টাকাটা দেয়, ছোট্ট একটা হিসেব দেই যে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে ডলার কিনেছে $1 বিলিয়ন উপরে, গত জুলাই থেকে এই সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত, তাতে করে আমি হিসাব করে দেখেছি যে বাজারে অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা প্রবেশ করেছে এবং অতিরিক্ত। তার জন্যে যদি সেটা হয় তাহলে আবার এটা মূল্যস্ফীতির জন্য খারাপ। তার মানে যখনই বাজারে তারল্য বাড়ে, হ্যাঁ, তখনই আসলে তখন মূল্যস্ফীতি কিন্তু বেড়ে যায়। তো যেখানে সরকার একদিকে চেষ্টা করছে বা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, তখন যদি আবার বাজারে অতিরিক্ত তারল্য আসে তাহলে আবার মূল্যস্ফীতি বেড়ে যায়। সো এটা একটা জটিল একটা ব্যাপার আসলে, এই ব্যাপারটা হয়ে যায়। তাহলে তো এখানে আমি যদি ফর্মালি একটা শব্দ ব্যবহার করি, যে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তার মুদ্রানীতির মেকানিজম ব্যবহার করে, তাহলে মুদ্রানীতির তার যে মেকানিজম ব্যবহার করার কথা ছিল, এখন ডলারের দাম ধরে রাখতে গিয়ে সেটা বোধহয় আর এই সময় সে পারছে না। এক্ষেত্রে আসলে ওই যে ভারসাম্যমূলক একটা ব্যবস্থা নিতে হয়, ব্যালেন্সটা করতে হয়। বাংলাদেশ ব্যাংক কোনো সন্দেহ নাই এই ব্যালেন্সের কাজটা করছে, কিন্তু এটা ঠিক ওরকম আর কি যে একদিকে একটু ব্যালেন্স করতে গেলে অন্যদিকে সমস্যাটা হয়ে যায়, কোনো সন্দেহ নাই সেই ব্যাপারটা হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের যেন মানে যেমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, সেটা তারা করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এদিকে আবার ডলারের দাম খুব বেশি পড়তে দেওয়াটাও আসলে আমাদের জন্য খারাপ, কারণ যদি এই মুহূর্তে রেমিটেন্স এবং এক্সপোর্ট কমে যায় তাহলে আবার রিজার্ভ কমে যাবে। আবার যদি রিজার্ভটা কমে যায় তাহলে পরে অর্থনীতি এখন যে অবস্থা আছে তার চেয়ে আসলে খারাপ অবস্থার দিকে চলে যাবে। আমরা জানি যে রিজার্ভটা আসলে বেশ কমে গেছিল। সো এটা আসলে অর্থনীতির জন্য খুবই একটা খারাপ পর্যায়ে চলে গেছিলো। আমরা জানি প্রয়োজনীয় আমদানি করা, বিশেষ করে জ্বালানি আমদানি করা যাচ্ছে, জ্বালানি আমদানি করা, আপনি যদি করেন যে ক্যাপিটাল মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি আমদানি আসলে কমে যাচ্ছিল। তারপরে যেগুলো ধরেন আমাদের কাঁচামাল আমদানি আসলে সমস্যা হচ্ছিল। এই সবগুলোতেই কিন্তু আসলে তখন একটা বড় বিপদ হয়ে যায়, এবং এই যে বিপদ মানে অর্থনীতি যেদিকে যাচ্ছিল, যদি সেই দিকেই যেতে থাকতো তখন তো আসলে সমস্যা হতো। এখন আপনার যেটা শুরুতে প্রশ্ন ছিল যে আসলে পরিস্থিতি কি ভালো হলো কিনা, আসলে মানে আমরা আসলে কতটুকু ভালো বলতে পারবো যদি আমরা চিন্তা করি যে আমরা যেটা দিয়ে আসলে অর্থনীতির অবস্থাটা অনেক সময় দেখি, জিডিপির গ্রোথ আমরা জানি যে আসলে অনেক কমে যাচ্ছে, এবং গত বছর কমেছে। এবং বলা যেতে পারে যে কোভিড ভাইরাস যে মহামারী ছিল, ওই সময়টাকে বাদ দিলে বোধহয় এতখানি কম জিডিপি বাংলাদেশের ইতিহাসে খুব কম হয়েছে, দুই এক বছর বন্যা টন্যার মানে বাদ দিলে। বা বিশেষ করে যদি আমি গত 20-25 বছরের কথা চিন্তা করি, বলা যেতে পারে মাত্র 2-1 বছর হয়তো মানে এটা এফেক্ট করেছে, বিকজ কখনো বন্যা বা কখনো হয়তো মহামারীর জন্য। কোভিড পরবর্তী সবচেয়ে কম জিডিপি, কিন্তু এখন জিডিপি যে পর্যায়ে এসেছে তাতে তো আসলে এটার মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে যখন আপনার জিডিপি কমবে তার মানে হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড যখন নেই তখন মানে হলো আপনার যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানও নেই। এবং আমরা জানি যে কর্মসংস্থানে এই মুহূর্তে আসলে সমস্যা হচ্ছে, প্রচুর শিক্ষিত বেকার আছে বাংলাদেশে, এবং এই মানে শিক্ষিত বা অশিক্ষিত বেকার আমি যাই বলো না কেন তারা বাংলাদেশের সবাই নাগরিক। এখন এই কর্মসংস্থানের কি ব্যবস্থা করা যাচ্ছে না, যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান নেই।
আমার কাছে মনে সম্প্রতি হয় যে বিবিএস মানে পরিসংখ্যান ব্যুরো যেই ডাটা দিয়েছে এখানে বলা হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষিতের ভিতরে বেকারত্বের হার সবচেয়ে বেশি, স্নাতকধারী যারা। এবং শুধু তাই না, এটা আমি দেখলাম যেমন গতকালকে আপনার সাথে এই বিষয়ে আমাকে একটু কথা হচ্ছিল, দেখলাম যে ভারতেও একই ধরনের পরিস্থিতি। হ্যাঁ, মানে এটা হয়তো অনেক জায়গাতেই আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় একটা জিনিস, সেটা হলো যে উচ্চশিক্ষিত বা নিম্ন শিক্ষিত সেটা আসলে ব্যাপার না, সবাই বাংলাদেশের নাগরিক। যার হয়তো পড়াশোনা নেই বা মানে শিক্ষা হয়তো মানে বা স্কিল হয়তো অতটা না, তাদেরও তো আসলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই ব্যাপারটা করা খুব কঠিন হচ্ছে এখন। মানে যদি বিদেশে কর্মসংস্থান যেটা বাংলাদেশের হয়, মানে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যারা যাচ্ছে, সেই ব্যাপারটা যদি না থাকতো তাহলে পরে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। বাংলাদেশ থেকে প্রচুর মানে তরুণ যুবক জনশক্তি রপ্তানি হয়, এখান থেকে যায় বিদেশে কাজ করার জন্য, না হলে হয়তো অবস্থাটা আরও খারাপ হতো। তো কর্মসংস্থানের যেহেতু একটা সমস্যা আছে, একই সাথে যেটা বলছিলাম যে আপনার মূল্যস্ফীতির মানে যেটা কথা বলছিলাম, মূল্যস্ফীতির সাথে সাথে এখানে আরেকটা যেটা কর্মসংস্থানের সাথে যেটা মানে বলা যেতে পারে লিঙ্কড আছে, সেটা হলো যে মজুরি বৃদ্ধি। এখন মজুরি বৃদ্ধিও খুব কম হচ্ছে, মানে আপনার মূল্যস্ফীতি যা আছে তার চেয়ে কম হচ্ছে মজুরি বৃদ্ধি। তার মানে হলো যে আপনার সাথে আমি শেয়ার আয় করতে পারছেন না। আমি গত 17 বছরের ডাটা নিয়ে আমি ক্যালকুলেশন করেছিলাম, এটা সম্ভবত আমি 1-1.5 বছর আগে করেছি, এবং সেখানে আমি দেখলাম যে প্রতি বছরই গড় মূল্যস্ফীতির চাইতে গড় মজুরি বৃদ্ধির যে হারটা সেটা কম। তার মানে আমার যে পরিমাণ আয় প্রতি বছর বেড়েছে, কিন্তু তার চেয়ে বেশি জিনিসপত্রের দাম বা আমার জীবনযাত্রার ব্যয় বেশি বেড়েছে, যে কারণে আমি আয় দিয়ে অতটা সঞ্চয় করতে পারিনি। তার মানে হলো যে মানুষ আগের চেয়ে বেশি গরিব হচ্ছে আর কি, কারণ তাকে অতিরিক্ত খরচ হচ্ছে, আয়ের চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে। এবং এই কথাগুলো কিন্তু মিলেও যাচ্ছে। আপনি যে বললেন যে দরিদ্র হচ্ছে মানুষ, এটা কিন্তু সম্প্রতি পিপিআরসি একটা জরিপে দেখিয়েছে। তারা একটা বিবিএস এর ডাটা নিয়ে তারা একটা জরিপ করেছে, সেখানে দেখিয়েছে যে নতুন করে অনেক মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। দরিদ্র হচ্ছে, একই সাথে আবার চাকুরি হারাচ্ছে। আমরা জানি যে অর্থনৈতিক কর্মকাণ্ড কম থাকার কারণে, অথবা গত বছর যে আসলে রাজনৈতিক পট পরিবর্তনটা এখানে হলো, এবং তার সাথে সাথে ধরেন আপনার বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলো। অনেক বড় বড় ব্যবসায়ী আমরা জানি কেউ জেলে, কেউ বিদেশে পালিয়ে গেছে। এদের এই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, সো অনেকেই চাকুরি হারিয়েছে। তো এই যে চাকুরি হারিয়েছে, তো কর্মসংস্থানের ন্যাচারাল যেটা একটা গ্রোথ ছিল সেটাও আসলে বাধাগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতির এখন একমাত্র উপায় হলো, যদি বলা যায় যে পরিস্থিতি ভালো করতে হবে, তাহলে বিনিয়োগ বাড়াতে হবে। এখন এই বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আবার একটা বড় সমস্যা হলো আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা। ব্যাংক, আমরা ব্যাংকে জানি যে বেশ কিছু ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ব্যাংকের ডিপোজিট গ্রোথের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না আর কি। এটা হলো একটা বিষয়। আর একটা হলো বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ আবার আমরা জানি যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিদেশিরা একটু অপেক্ষা করছিল দেশের কি অবস্থা হয়, তারপরে এই দেশে বিনিয়োগ করবে। দীর্ঘদিন ধরে আসলে বিদেশি বিনিয়োগও খুব খারাপ অবস্থায় ছিল, তবে সম্প্রতি সম্ভবত বিদেশি বিনিয়োগ খানিকটা বেড়েছে, যেটা একটা হিসাব পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সর্বশেষ যে ডাটা দিয়েছে সেই ডাটায় আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বিনিয়োগের পরিমাণ মানে জুলাই ওরা হচ্ছে আপনার যেটা দিয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মার্চ সময়কার যে ডাটাটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই সময়ের গত বছরের একই সময়ের তুলনায় 114% নিট বিদেশি বিনিয়োগের। তার মানে সেখানে আমরা একটু হলেও পজিটিভ একটা, কিন্তু সেটা জানুয়ারি পর্যন্ত আমরা জানি না। অলরেডি কিন্তু এখন বছরের 8 মাস শেষ, নবম মাস চলছে। আমরা 25 সালের মার্চ পর্যন্ত আমরা এই হিসাবটা জানতে পেরেছি, কিন্তু পরবর্তী এই মার্চের পরের হিসাবগুলো কিন্তু আমরা জানি না। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আমরা যে কথা বলি, সেখানে কিন্তু বরাবরই তারা বলছে যে আমাদের রাজনৈতিক পরিস্থিতির চাইতে আমাদের যে বড় সমস্যাটা সেটা হচ্ছে আমাদের জ্বালানি, আমাদের লজিস্টিক এবং অন্যান্য যে আদার্স যে ফ্যাসিলিটিগুলো। বিশেষ করে আমি একটা বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশে আনলাম একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে, কিন্তু এই প্রস্তাবটা প্রসেস হয়ে মানে কত দ্রুত আমি বিনিয়োগটা শুরু করতে পারবো, সেই নিশ্চয়তাটা আসলে এখনও আগের সরকারগুলো তো ওইভাবে দিতেই পারেনি। এই সরকার কিছুটা উদ্যোগ নিয়েছে, বাট সেই উদ্যোগেও মনে হয় না যে এতটা পরিবর্তন আসছে যাতে করে অনেক বেশি বিদেশি বিনিয়োগকারী একসাথে বাংলাদেশে প্রবেশ করবে, সেই সিচুয়েশন মনে হয় না তৈরি হয়েছে। আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় যে ওই যে আমরা তো দেখলাম যে কয়েকটা বোধহয় সম্মেলন এই অন্তর্বর্তী সরকারের সময় এটা করা হলো, এবং
বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাংলাদেশে বিনিয়োগ যদি করা হয় তাহলে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার ভিতরে যেটা আপনি বললেন যে পলিসির যেটা আসলে কন্টিনিউশন সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই ব্যাপারে বলা হয়েছে যে পলিসি আসলে কন্টিনিউ করবে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে বিনিয়োগের ক্ষেত্রে যতই আপনি বলেন না কেন যে পোর্ট অথবা অন্য যে বিষয়গুলো আছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নাই। কিন্তু এক ধরনের একটা স্থিতিশীলতা আসলে সবাই আশা করে, চায়। আপনি দেখেন যদি যে সমস্ত দেশে বিনিয়োগ বেড়েছে, আমরা যদি ইস্ট এশিয়ার দেশগুলোতে দেখি, আমরা এই সমস্ত জায়গাতে দেখেছি, সেখানে ওই অর্থে যদি আমরা বলি যে গণতান্ত্রিক পরিবেশ যে খুব একটা ছিল এমনও ছিল না, কিন্তু সেই সমস্ত জায়গাতে বিনিয়োগ বেড়েছে। আমি যদি ভিয়েতনামের কথাই চিন্তা করি, এখানে বিনিয়োগ বেড়েছে। একটা কারণ হলো যে খুবই স্থিতিশীল একটা সরকার সেখানে আছে বা একটা মানে একটা পরিস্থিতি আছে। স্থিতিশীলতা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আসলে বিনিয়োগকারীরা চায়। যে আরেকটা হলো পলিসির কন্টিনিউশন, যে পলিসি আসলে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, মানে একটা সরকার পরিবর্তন হলেও যাতে নীতির কোনো পরিবর্তন না হয় সেই ব্যাপারটা তারা নিশ্চিত হতে চায়। এখন রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের এখানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আছে, একটা নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে, এরকম একটা মোটামুটি সময় ঠিক করা হয়েছে। যদিও রাজনীতিতে বিভিন্ন রকমের উত্তাপ আছে, এই উত্তাপ থাকার কারণে বাংলাদেশে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা বা এখানে মানে রাজনীতিটা অথবা সার্বিকভাবে এক ধরনের একটা, আমি যদি বলি যে নিরাপত্তা বা স্থিতিশীলতা, এক ধরনের একটা কন্টিনিউশন, এটা নিয়ে যে ব্যবসায়ীদের বা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ যে শেষ হয়ে গেছে সেটা মনে হচ্ছে না এখন পর্যন্ত আর কি। কারণ বা দেশের যারা বিনিয়োগকারী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা আসলে মনে হচ্ছে না। এর একটা কারণ আমরা দেখি যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ এখনো খুব ভালো পর্যায়ে নাই। তার মানে গত প্রায় 20 বছরের ভিতর সর্বনিম্ন অবস্থা, বিনিয়োগ অনেকেই করছেন না। তো সেই কারণে একটা আসলে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারটা একেবারেই নিশ্চিত না হওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত আসলে বিনিয়োগের ব্যাপারটায় যে খুব বেশি অগ্রগতি হবে সেটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত। আপনি এই পয়েন্টে এনেছিলেন বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে, বিনিয়োগের প্রসঙ্গটা আসছিল। তো ব্যাংকিং খাতের অবস্থায় তাহলে এটা কি প্রভাব পড়বে বিনিয়োগ কম হলে, বা আসলে সিচুয়েশনটা কি দাঁড়াবে? আমরা দেখছি যে অন্তত একটি ব্যাংক আছে যে 1,000 টাকা আমি যদি তুলতে যাই এখন অ্যাজ এ ডিপোজিটর হিসেবে, আমি যে টাকা জমা রেখেছি, 1,000 টাকা তুলতে গেলেও নাকি সেখান থেকে পাওয়া যাচ্ছে না। এটা মূলত হয়েছে আসলে ব্যাংকগুলো গত 15 বছরে, মানে গত 15 বছর মানে শেখ হাসিনার সরকার যে 15 বছর ছিল ক্ষমতায়, বিভিন্নভাবে লুটপাটের শিকার হয়েছে, তো এই ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি আসলে খুব খারাপ। তবে রিসেন্টলি হয়তো সার্বিকভাবে তারল্য পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। সরকার বা বাংলাদেশ ব্যাংক আমরা যদি বলি ইন পার্টিকুলার, যে তারা 5টা ব্যাংকে মার্জার করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই 5টা ব্যাংক একত্রিত হবে এবং সবগুলোই শরিয়া ভিত্তিক ব্যাংক। সেগুলো যদি হয় তাহলে ওই যে সমস্যা হয়তো খানিকটা হয়তো দূর হয়ে যাবে। কিন্তু ব্যাংকিং খাতে সার্বিকভাবে সুশাসনের যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা যদি পূরণ করতে না পারে, এটা ধরেন এটা অন্তর্বর্তী সরকারের জন্য যেমন এটা খুব মানে জরুরি বা গুরুত্বপূর্ণ, একইভাবে নেক্সট যে সরকার আসবে, যদি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে তারপরে, তাদের জন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে। এটা যদি ধরে রাখতে না পারে, আর্থিক খাত যদি একটা দেশে ঠিকঠাক মতো না চলে, আপনি যতই চেষ্টা করেন না কেন সেই দেশের অর্থনীতি আসলে কখনোই খুব একটা ভালো করা যায় না। তো সার্বিকভাবে আসলে অর্থনীতির এখন পর্যন্ত যে অবস্থা আছে, হয়তো আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইতিবাচক কিছু জিনিস দেখতে পাচ্ছেন, সিলভার লাইনিং যেটাকে বলে, আপনি অনেক ক্ষেত্রে হয়তো দেখতে পাবেন। কিন্তু সত্যিকার অর্থে যদি সেই যে পোটেনশিয়াল যেটা আছে অর্থনীতি, যদি সেটাকে বাস্তবে রূপ দিতে হয়, তাহলে পরে বিভিন্ন ক্ষেত্রে আসলে অনেক কাজ করতে হবে, যেটাকে বলা হচ্ছে রিফর্ম করতে হবে। আর্থিক খাতে বা অর্থনীতিতে এই রিফর্ম করাটা আসলে খুব জরুরি হয়ে গেছে। এই রিফর্মের কথা দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব। সেটা হচ্ছে যে এই যে সুশাসনের যে কথা আপনি বললেন, এটা শুধু ব্যাংকিং খাত নয়, এটা সার্বিক অর্থনীতির ক্ষেত্রে বা আমাদের সমাজের ক্ষেত্রে বা যেখানেই বলি না কেন, যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা, সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের বা রাজনৈতিক দলগুলোর ইচ্ছা বা প্রতিশ্রুতি কতটা প্রয়োজন? আমরা জানি এই সরকার বেশি দিন থাকবে না। পলিটিক্যাল উইল তো অবশ্যই প্রয়োজন। পলিটিক্যাল উইল ছাড়া আসলে কোনো দেশের কোনো কিছু ঠিক হয় না আর কি।
সেই পলিটিক্যাল উইলটা আসলে এটা যারাই ক্ষমতায় আসুক না কেন বা যারা ক্ষমতায় আসতে চায়, আমার মনে হয় যে এখন থেকেই সেই বার্তাটা দেয়া দরকার যে অর্থনীতির স্বার্থে এই যে রাজনৈতিক দলগুলো আছে তারা সব ধরনের ব্যবস্থা নেবে এবং কী ধরনের পলিসি তারা নিতে চায় সেই ব্যাপারে আসলে বোধহয় তাদের কাছ থেকে ইঙ্গিত আসা প্রয়োজন আছে। আমরা জানি যে যারা ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে যাচ্ছেন। আমরা জানি যে মানে বিভিন্ন যারা এদেশকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, পলিসির দিক থেকে হোক অথবা আর্থিকভাবে হোক, তারাও যোগাযোগ রাখেন এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। সো এই পলিটিক্যাল পার্টিগুলোর আসলে এখন দায়িত্ব হয়ে গেছে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয়া যে কী ধরনের পলিসি তারা যদি ক্ষমতায় আসেন তারা নেবেন, বা যদি ইভেন ক্ষমতায় নাও আসেন, যদি তারা বিরোধী দলেও থাকেন তারা কী ধরনের আসলে ব্যবস্থা নেবেন। সো ওই ক্ষেত্রে আসলে অর্থনীতির ক্ষেত্রে একেবারেই ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশে আসলে আগামীতে অর্থনীতিটা কিভাবে চলবে এই ব্যাপারে তাদের যদি কোনো মানে পলিসি অথবা যদি কোনো নীতিমালা যদি এটা প্রকাশ করতে হয় সেটাও আসলে এটা যত দ্রুত সম্ভব তাদের আসলে এটা প্রকাশ করা উচিত। তো আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে, তারা জনগণের রুটি রুজির বিষয়টাকে প্রাধান্য দিয়ে তাদের রাজনীতির দিকে যাবে, তারা সেটা কিভাবে করে এবং সেভাবে দেশের অর্থনীতি একটা ভালো অবস্থানে, শক্তিশালী অবস্থানে গিয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ, এখানেই শেষ করি তাহলে। এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা হয়তো অর্থনীতির আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়।